গুড মর্নিং এভরিওয়ান। আজকে আমাদের যে লেকচারটি সেটি হচ্ছে প্রোডাকশন প্ল্যানিং অ্যান্ড কন্ট্রোলের ইনভেন্টরি কন্ট্রোল লেকচার 8 সেটি সবার সাথে শেয়ার করছি। ইনভেন্টরি কন্ট্রোল লেকচার 8 প্রোডাকশন প্ল্যানিং অ্যান্ড কন্ট্রোলের। তো এখানে কিছু ছবির মাধ্যমে কিছু বোঝানোর চেষ্টা করা হয়েছে। ইনভেন্টরি কন্ট্রোল সম্পর্কে আজকে আমরা জানবো। ইনভেন্টরি বলতে যেটা বোঝাচ্ছে সেটা ফিনিশ গুডস থেকে শুরু করে র মেটেরিয়াল পর্যন্ত হতে পারে, যেটা কিনা আমরা আমাদের স্টোরে জমা রাখি, সেটাকে আমরা ইনভেন্টরি বলতেছি। তো এখন যখন জমা রাখি, তো মাঝে মাঝে এরকম হয়ে যায় যে এত পরিমাণে এসেছে কোনটাকে কোথায় রাখি তার কোনো ঠিক ঠিকানা নেই, সেটা ওভার হয়ে যায়। আবার মাঝে মাঝে এরকম হয় যে ইনভেন্টরি শর্ট হয়ে গেছে, নাই, আমি একটা নতুন প্রোডাক্ট তৈরি করব, সেটার ফেব্রিকই নাই। তো সেই জন্য আমাদের ইনভেন্টরি জায়গা যেহেতু লিমিটেড, এমন ভাবে আমাদেরকে প্ল্যানিং করতে হবে, এমন ভাবে রাখতে হবে, এমন ভাবে অ্যানালাইসিস করতে হবে যেন কোনো সময়ের জন্য শর্টেজও না পড়ে, আবার বেশিও না হয়। তো এই শর্টেজও যেন না পড়ে এবং বেশিও না হয়, সেজন্যই ইনভেন্টরি কন্ট্রোলটা করা হয়ে থাকে, বা সেটার কিছু রুলস আছে, সেটা কিছু রেগুলেশন আছে, সেটাই আজকে আমরা দেখব। তো প্রথমত আমাদেরকে জানা দরকার ইনভেন্টরিটা কি জিনিস। বলা আছে অ্যান ইনভেন্টরি ইজ এ স্টক অর স্টোর অফ গুডস। সেখানে সাধারণত আমরা স্টক করি, স্টোর করি। ইনভেন্টরি আইটেমস আর দোজ হুইচ আর ক্যারিড আউট অ্যাজ এ স্টক ফর লেটার ইউজ। আমি যে বলেছি সেটা হতে পারে র মেটেরিয়াল, সেটা হতে পারে ফিনিশ গুডস। Firms typically stock hundreds or even thousands of items in inventory, ranging from small things such as pencil, paper, clips, screw, nuts, bolts, to items such as machine, trucks, construction equipment, airplanes. So এই ইনভেন্টরিটা যে কোনো কিছুই হতে পারে। কোন একটা বস্তুকে যখন আমরা স্টোর করছি, স্টক করছি, সেটাকে আমরা ইনভেন্টরি বলছি। কোনো কিছু তৈরির উদ্দেশ্যে বা কোনো কিছু ডেলিভারির উদ্দেশ্যে, যেটাই বলি না কেন, সেটা নানা ক্ষেত্রে নানা প্রকারের হতে পারে। যেমন টেক্সটাইলের ক্ষেত্রে সেটা হতে পারে ইয়ার্ন, সেটা হতে পারে ফেব্রিক। সবারই প্রত্যেকেরই ওয়্যারহাউস রয়েছে। তো ইনভেন্টরির টাইপস যদি আমরা বলি, যেহেতু বিভিন্ন প্রকার ইনভেন্টরি বিভিন্ন ভাবে রয়েছে, দেয়ার আর লটস অফ ডিফারেন্ট টাইপস অফ ইনভেন্টরি। সো আমরা দুটি ভাগে ভাগ মানে দুটি নো, অনেকগুলো ভাগেই ভাগ করতে পারি। প্রথমত যদি দেখি যে ফিনিশ গুডস অর গুডস ফর সেল। মনে করো তোমার প্রোডাকশন শেষ, তোমার কিছু গুডস গুলো রয়েছে এখন রেডি, সেগুলো ডেলিভারি হবে, কিন্তু সেটা তো আর সাথে সাথে ডেলিভারি হবে না, সেজন্য সেটাকে প্রিজার্ভ করতে হবে। সো দ্য প্রোডাক্টস ইউ সেল টু দ্য কাস্টমার, এই সমস্ত ফিনিশ গুডস বা ফিনিশ ইনভেন্টরি নামে পরিচিত। র ম্যাটেরিয়াল, দ্য ইনভেন্টরি ইউজ টু মেক ইউর ফিনিশ গুডস। তুমি কিছু তৈরি করবা, ইয়ান, সুতা তৈরি করবো, ফ্যাব্রিক তৈরি করবা, ইয়ান নিয়ে এসেছো, দিস ইজ র ম্যাটেরিয়াল। ওকে, নেক্সট তোমার আরো কিছু ইনভেন্টরি রয়েছে, যেমন ওয়ার্ক ইন প্রোগ্রেস। কিছু কিছু আছে যেগুলো ওয়ার্ক ইন প্রোগ্রেস রয়েছে, যেমন essential unfinished goods inventory that is part way through the manufacturing process. তুমি একটা কোনো কিছু তৈরি করছো, সেটার মাঝখানে মনে করো এমন একটা জিনিস, সেটা তার মাঝখানে লাগছে বা এখনো শেষ হয়নি, এ ধরনের জিনিসগুলোকে ওয়ার্ক ইন প্রোগ্রেস ইনভেন্টরি বলা হয়। এমআরও গুডস বলা হচ্ছে যে মেইনটেনেন্স, রিপেয়ার এন্ড অপারেটিং এর জন্য যে সমস্ত জিনিস দরকার, সাপোর্টিভ ম্যাটেরিয়াল গুলো দরকার, সেগুলো যখন রাখছে সেগুলোকে এমআরও গুডস বলছে। কি কি? মেইনটেনেন্স, রিপেয়ার এন্ড অপারেটিং বা অপারেশন। সেফটি স্টক, সেফটি স্টকটা খুবই গুরুত্বপূর্ণ। যেমন দ্য এডিশনাল ইনভেন্টরি কিপ ইন স্টোর টু ডিল উইথ দ্য সাপ্লায়ার স্টোরেজ অর সার্গেস ইন ডিমান্ড। যে মনে করো যে বাজারে অনেক সময় ক্রাইসিস দেখা দেয়, কখনো পাওয়া যায় কখনো যায় না, তো সবকিছু মিলে মোটামুটি একটা অ্যামাউন্ট তোমার যে রিকোয়ার তার চেয়েও তুমি কিন্তু স্টোর করে রাখো, সেটাকে সাধারণত সেফটি স্টক বলা হয়। আবার বেশি স্টক করলে সেটার কস্ট পড়ে যায় বেশি, আবার কম করলে সেটা আটে না। তো মোটামুটি একটা লেভেলে রাখা হয়, যেটাকে আমরা যখন ডিফিকাল্টিস রেইজ করে তখন সেফটি স্টক বলি। যেমন আমাদের দৈনন্দিন জীবনেও আমরা কিছু কিছু টাকা পয়সা জমিয়ে রাখি, আজকে হয়তো টাকা আছে হাতে, পরবর্তী দিনের গুলোর জন্য আমরা কিছু টাকা জমিয়ে রাখি, যেটাকে আমরা সেফটি বলতেছি। সেটাই সেফটি স্টক। যখন একটা নতুন প্রোডাক্ট বা কোনো প্রোডাকশনে যাওয়া হয়, মিনিমাম প্রতিদিন মনে করো 200 কেজি লাগে, সেখানে আমি 210 কেজি রেখে দিলাম। সো যদি কিছু শর্ট পড়ে যায়, components, so components are part the summer key
There are some assemblies used in building the final product. তো ফাইনাল প্রোডাক্ট তৈরি করতে যে হেল্পিং কম্পোনেন্টস গুলো রয়েছে, সেখানে র মেটেরিয়াল দেখছি, বিভিন্ন প্রকার কম্পোনেন্টস দেখছি, ওয়ার্ক ইন প্রোগ্রেস, ফিনিশ গুডস, distribution, delivery, maintenance, repair and operating, MRO goods. So all types of things are included in case of inventory. Okay. কেন ইনভেন্টরিটা ইম্পর্টেন্ট? হোয়াই দিস ইনভেন্টরি ইম্পর্টেন্ট? কেন রাখবো? আমাদের ওয়্যার হাউস কেন লাগবে? না রাখলে হয় না? বলা হচ্ছে টু এস্টাবলিশ দ্য প্রোডাকশন প্রসেস। বলা হচ্ছে দ্য ইনভেন্টরিজ, যেমন র মেটেরিয়াল এন্ড কম্পোনেন্টস, should be made available to the production as per the demand of failing, which is result in a stock out and the production. The stoppage take place as want of material. Hence, the inventory keep the take care of the fluctuation of some production is smooth. যেমন ধরো, হঠাৎ করে তোমার নিডল ভেঙে গেছে বা একটা ক্যাম নষ্ট হয়ে গেছে, যেটা তোমার হাতের কাছে নাই, তাহলে কি হবে? তোমাকে বাইরে থেকে নিয়ে আসতে হবে, ততক্ষণে কিন্তু তোমার মেশিন বসে থাকবে। বা কোনো একটা মেশিনের পার্টস তোমার কাছে নাই, তাহলে সেটা নিয়ে এসে তারপর কাজ করতে হবে। বাট সেটা যদি তোমার কাছে থাকে ইনভেন্টরিতে, তাহলে কি, তুমি বেশি না রাখো, এক পিস করে রাখো, তাহলেও কিন্তু তোমার মেশিনটা বসে থাকছে না। সো স্টেবিলাইজ দ্য প্রোডাকশন প্রসেস to take advantage of product discount. বলা হচ্ছে usually the manufacturer offer discount for bulk buying to gain this price advantage the material or brought the bulk even though it's not required immediately. তো প্রোডাক্ট ডিসকাউন্টের ক্ষেত্রে যেমন টু টেক অ্যাডভান্টেজ অফ প্রোডাক্ট ডিসকাউন্ট, যেমন ম্যানুফ্যাকচার ডিসকাউন্ট ও বাল্ক প্রোডাক্ট যখন আমরা অনেকগুলো একসাথে করি, তখন সেই প্রাইসের ক্ষেত্রে আমরা কিছুটা ডিসকাউন্ট পেয়ে থাকি। ঠিক আছে, বাল্ক ইভেন এন্ড রিকোয়ার্ড ইমিডিয়েটলি, যেটা এখন দরকার হচ্ছে না, তো সেটার মোটামুটি স্টোরেজ করে কিন্তু অ্যাডভান্টেজটা আমরা নিতে পারি। মনে করো এখন একটু বিশেষ করে যারা স্টক বিজনেস করে থাকে, তারা কি করে, সেম জিনিসই কিন্তু করে স্টক করে রাখে, ইনভেন্টরি গুলোকে মজুত করে, পরবর্তীতে মোটামুটি উঠলে বিক্রি করে দেয়। লাইক টু মিট দ্য ডিমান্ড অফ ডিউরিং দ্য রিপ্লেসমেন্ট পিরিয়ড। মনে করো একই অর্ডার তোমার বারবার আসতেছে, তো সেই ক্ষেত্রে কি করবা তুমি? মোটামুটি তোমার যদি অর্ডারটা কনফার্ম থাকে, তুমি অবশ্যই তোমার মনে করো কোথা নারায়ণগঞ্জ থেকে, তুমি একজন ছোট ব্যবসায়ী, নারায়ণগঞ্জ থেকে মাল কিনো, কিন্তু তোমার প্রচুর বিক্রি হচ্ছে, তাহলে কি তুমি একবারেই স্টোর করে রাখবে বেশি? সো টু মিট দ্য ডিমান্ড অফ ডিউরিং রিপ্লেনিশমেন্ট পিরিয়ড, একই ধরনের সুতা তো বারবার কিনে আনার চেয়ে একবার কিনে আনা বেটার। তুমি যদি দেখো যে তোমার ডিমান্ডটা, তোমার অর্ডারটা বারবার আসতেছে, তাহলে সেই অনুযায়ী তুমি কিনে রাখবে। সো মিট দ্য ডিমান্ড ডিউরিং দ্য রিপ্লেনিশমেন্ট পিরিয়ড, prevent the loss of orders. In competitive scenario, one has to meet delivery schedule which may result in the loss of sales. দেখো, এখন কম্পিটিটিভ ওয়ার্ল্ড, কে কত দ্রুত, কত তাড়াতাড়ি, কত ভালো প্রোডাক্ট দিতে পারে সেটার প্রতিযোগিতা চলছে। সো তোমার যদি কোনো স্টোরেজই না থাকে, তোমার মনে করো যে 30 কাউন্টের সুতা অ্যাভেলেবল বা একটা ব্রস ইয়ার্ন যেটা দিয়ে একটা শেড হচ্ছে, সেটা তোমার কাছে নাই, তোমার কাছে অ্যাভেলেবল নাই, কিন্তু অন্য আরেকজনের কাছে আছে, তাহলে কিন্তু সে পার্টিকে সে গ্রিপ করবে, সে দ্রুত সেই ফেব্রিকটা ডেলিভারি দিতে পারবে। সো আমরা কিন্তু এই যে লস থেকে রক্ষা পেলাম। ঠিক আছে, তো এইভাবে ইনভেন্টরিটা আমাদেরকে বিজনেসে হেল্প করে। এছাড়াও টু কিপ ফেস উইথ দ্য চেঞ্জিং মার্কেট কন্ডিশন। হঠাৎ হঠাৎ করে মার্কেট কন্ডিশন সিনারিও একরকম থাকে না, মাঝে মধ্যে ক্রাইসিস শুরু হয়। তো সেই ক্রাইসিস মোমেন্টে কি তুমি দাম বাড়িয়ে দিবা? তোমার সেলারকে তুমি বলবো যে দাম বেড়ে গেছে। তো এই ক্রাইসিস মোমেন্ট গুলোকে বা মার্কেট কন্ডিশনটাকে টেক্কা দেওয়ার জন্য বা মোকাবেলা করার জন্য কিন্তু ইনভেন্টরিটা দরকার। এছাড়াও আরো কিছু রিজনস রয়েছে, যেমন সেটা সাপ্লায়ারের ডিমান্ড থেকে শুরু করে, সামটাইম অর্গানাইজেশন হ্যাভ টু স্টক ম্যাটেরিয়াল ডিউ টু দেয়ার আদার নিডস, লাইক সাপ্লায়ার মিনিমাম কোয়ান্টিটি কন্ডিশন, সিজনাল অ্যাভেইলেবিলিটি, সাডেন ইনক্রিজ ইন প্রসেস ইত্যাদি। ওকে, সো দিস আর দ্য, কি বলবো, যে ইম্পর্টেন্স, যেগুলোর কারণে আমরা ইনভেন্টরিটাকে কন্ট্রোল করব। আলটিমেট আমাদের ব্যবসাটাকে ঠিকঠাক চলার মতো, যেমন চাইলেই যেন সাথে সাথে পায়, একটা জিনিস নিয়ে এসে তারপর বানিয়ে দিতে হবে, লাইক নট। তো মনে করো তুমি খাবারের দোকানে গিয়ে একটা খাবার চাচ্ছ বা একটা ড্রিঙ্কস চাচ্ছ, সেটা তুমি পাচ্ছ না, তাহলে কি তোমাকে সেই অর্ডারটা সেই দোকানদার তোমাকে কিন্তু হারিয়ে ফেললো, পরবর্তীতে তুমি সেই দোকানে আর যাবে না, তুমি বলবে যে না, এই দোকানে ভালো সব জিনিস পাওয়া যায় না, আমি গিয়েছিলাম। ওকে, লাইক এবার কথা হচ্ছে চ্যালেঞ্জ এখানে,
যে কোন জিনিস কতটুক রাখবো, কোন জিনিস কখন বেশি চলবে, কখন বেশি চলবে না, সেটাই হচ্ছে ইনভেন্টরি ম্যানেজমেন্ট বা ইনভেন্টরি কন্ট্রোল। ইনভেন্টরি ম্যানেজমেন্ট একটা লার্জ টার্ম, তার একটা পার্ট হচ্ছে ইনভেন্টরি কন্ট্রোল। Inventory management is a systematic approach to sourcing, storing and selling inventory, both raw materials হতে পারে and finished goods হতে পারে। In business terms, inventory management means the right stock at the right levels, at the right place at the right time, at the right cost as well as a price। মানে তোমাকে এমন ভাবে অ্যানালাইসিস করতে হবে, তুমি যদি এখানে বেশি মনে করো তুমি কোল্ড স্টোরেজে প্রচুর পরিমাণে আলুর বস্তা ঢুকিয়ে রেখেছো, কিন্তু তুমি যখন বের করলে তখন তার দাম নাই, তাহলে তো হবে না। বলা হচ্ছে যে মিন্স দ্যাট রাইট স্টক এট রাইট লেভেল, কতটুকু কখন স্টক করবা, কতটুকু স্টক করবা, কোথায় স্টক করবা এবং কত কস্টে, এই সবগুলো তোমাকে ম্যানেজ যেটা করে সেটাই ইনভেন্টরি ম্যানেজমেন্ট। ওকে, ইনভেন্টরি ম্যানেজমেন্ট প্রসেসের ভিতরে কতগুলো প্রসেস রয়েছে, যেমন পার্সিং, কিনতে হয়, প্রোডাকশন করতে হয়, প্রোডাকশনের পর সাথে সাথেই তো আর সেটা চলে যায় না, সেটাকে হোল্ড করতে হয় বা প্রিজার্ভ করতে হয়, সেটাকে সেলস করতে হয় এবং রিপোর্টিং। এই সবগুলো সাধারণত ইনভেন্টরি ম্যানেজমেন্ট প্রসেস। কারণ মনে করো তুমি বাইরে থেকে সুতা কিনে নিয়ে আসলে, সেটা পার্সিং, কতটুকু সুতা কিনলে, কিভাবে কিনলে, কিভাবে আসবে, সেটা দিয়ে তুমি ফেব্রিক তৈরি করলে, সেই ফেব্রিকটার প্রোডাকশন হলো বা অ্যাপারেল তৈরি হলো, সেটা হোল্ড করতে হচ্ছে এবং সেটা বিক্রি করতে হচ্ছে এবং রিপোর্ট করতে হচ্ছে। অল দিস প্রসেস আর নন অ্যাজ, যেটা বলবো যে ইনভেন্টরি ম্যানেজমেন্ট প্রসেস। তো এই যে প্রসেস গুলোতে কিন্তু আমরা আমাদের টাইম গুলোকে কমাতে পারি, এখানে ম্যানেজ করতে পারি। ওকে, যেমন এখানে একটা উদাহরণ দেওয়ার চেষ্টা করেছি। মনে করো যে একজন শামস একজন কাঠ কুঠা বিক্রেতা, কাঠের জিনিসপত্র বিক্রেতা। সে কি করবে, প্রথমে তার ম্যাটেরিয়াল কাঠ বাই করবে, তারপর সেই কাঠেরিয়াল গুলো দিয়ে সে তার চেয়ার টেবিল যা যা আছে বানাবে, সেগুলো ডিসপ্লে করবে এবং বিক্রি করবে। তো এখানেও কিন্তু তার ইনভেন্টরি ম্যানেজমেন্টের প্রয়োজন, যে কোন কাঠ কতটুকু সে আনবে। এখানে কিন্তু কাঠের যে হিসেব, সেখানে যেটা লোকালি চলে সেফটি, বা আমরা যদি বলি ইঞ্চি সেন্টিমিটার, এক এক কাঠের এক এক রকম সাইজ থাকে। তো কোন ডিজাইন তৈরি করতে কোন কতটুকু কাঠ লাগবে, কি মার্কেটে বেশি চলছে, সে অ্যানালাইসিস করে কিন্তু সে কাঠ কিনবে এবং স্টোর করবে। ওকে, সো ইনভেন্টরি কন্ট্রোলটা তাহলে কি? ইনভেন্টরি কন্ট্রোল ইজ হাউ ম্যানেজ দ্য স্টক ইউ কারেন্টলি হ্যাভ ইন স্টোরেজ। তোমার যে স্টকে আছে সেটাকে তুমি কিভাবে মেনটেন করবা। মনে করো একজন খুচরা বিক্রেতা তার দোকানে মাল তুলবে, বিভিন্ন প্রকার সাবান থেকে শুরু করে তেল, সে এখন কোনটা কতটুকু তুলবে বা কোনটা কতটুকু চলবে। দিস it involves knowing your stock inside or out and how much available, where it is and what condition is it. It is about the ensuring that you are storing stock efficiently, keeping inventory costs down and minimizing the time spent counting and controlling inventory. তাহলে ইনভেন্টরি কন্ট্রোলটা হচ্ছে আমার যে স্টক গুডস আছে তার ম্যানেজমেন্ট, তার স্টোরেজ ব্যবস্থাটা আমি কিভাবে করব, সেটাই। আমি কি দুটো প্যারাশুট রাখবো কি রাখবো না, দিস ইনভেন্টরি কন্ট্রোল। অবজেক্টিভস অফ ইনভেন্টরি কন্ট্রোল কি? অবজেক্টিভস অফ আমরা যেটা ইনভেন্টরি ম্যানেজমেন্ট আর ইনভেন্টরি কন্ট্রোল অলমোস্ট সেম। বলা হচ্ছে টু সাপোর্ট দ্য প্রোডাকশন, যে সাপোর্ট দ্য প্রোডাকশন, আমরা যখন প্রোডাকশন করছি হঠাৎ করে আমাদের কোনো কিছু একটা নষ্ট হয়ে যেতে পারে পার্টস, যেমন তেমনি সুতা কম বেশি হয়ে যেতে পারে। তো আমরা এক্সপেকটেশন করছিলাম 10 কেজি, সেখানে 12 কেজি লেগেছে। তো তোমার যদি সেফটি স্টক না থাকে তাহলে কিন্তু তোমার ওই 2 কেজির জন্য তোমাকে আবার মেশিন বন্ধ করে রাখতে হবে। সো টু সাপোর্ট দ্য প্রোডাকশন প্রসেস, টু মিট অ্যান্টিসিপেটেড কাস্টমার ডিমান্ড, তো হঠাৎ হঠাৎ করে কিছু ডিমান্ড চলে আসে, সেটা মিট করার জন্য। টু প্রোটেক্ট এগেইনস্ট স্টক আউটস, এই যে শর্টেজটা যেন না হয়। To achieve the satisfactory level of customer service while keeping inventory cost within the reasonable bounds. তো দেখো একটা কাস্টমার কিসে স্যাটিসফাই হবে, যখন আমরা টাইমলি ডেলিভারি দিতে পারবো এবং সেই সাথে কস্টটা মোটামুটি রাখতে পারবো একটা সহনীয় পর্যায়ে, রিজনেবল। তো মনে করো তুমি এখন সুতা কিনো নাই, এখন সুতার মার্কেট কিন্তু চড়া। তো তোমার আগের একটা অর্ডার আছে, তো এখন সুতা কিনে যদি তুমি দিতে চাও কিন্তু তোমার লস হচ্ছে। তো মোটামুটি যদি তোমার একটা স্টক থাকতো, বা সেই ক্ষেত্রে কিন্তু তোমার এই ভোগান্তিটা পোহাতে হতো না। ওকে, নেক্সট আমরা যদি দেখি factors influence inventory models or inventory control
প্রসেসেস সম্পর্কে যে সমস্ত বিষয়গুলো প্রভাবিত করে, অর্থাৎ কিভাবে ইনভেন্টরি কতটুকু লাগবে সেই ডিসিশনটা বা সেই ডিমান্ডটা আমরা বা সেই অ্যানালাইসিসটা কিভাবে করব এবং সেটাকে কোন কোন বিষয়গুলো প্রভাবিত করে অ্যানালাইসিস করতে গেলে। তো প্রথমেই যেটা চলে আসে সেটি হচ্ছে ডিমান্ড। বলা হচ্ছে ডিমান্ড ফর এন আইটেম ক্যান বি ডিটারমিনিস্টিক উইথ প্রবাবিলিস্টিক ডিসক্রাইব বাই ডেন্সিটি। কি বলা হচ্ছে? ডিমান্ড অফ আইটেম ক্যান বি, কতটুকু লাগবে, নন সার্টেনিটি, যে প্রতি সপ্তাহে আমার দোকান থেকে কত ডিম, 3 ডজন বা 10 ডজন ডিম বিক্রি হয়। প্রবাবিলিস্টিক, যে আহ, বেশিও যেতে পারে, সো তুমি এখন কতটুকু রাখবে। সো ডিমান্ডকে আমরা দুটি ভাগে ভাগ করছি, ডিটারমিনিস্টিক এন্ড প্রবাবিলিস্টিক। ডিটারমিনেশন তুমি আগে থেকেই জানো, প্রবাবিলিস্টিক হচ্ছে যে একটু সম্ভাবনা আছে, কম বেশি হতে পারে, যে হ্যাঁ সামনে রোজা আসতেছে তাহলে এখন শ্যামাইয়ের পরিমাণ বেশি বিক্রি হতে পারে। সো ডিমান্ডটা তুমি অ্যানালাইসিস করতে হচ্ছে, এবং সেই ডিমান্ড অ্যানালাইসিস করে বা সেই ডিমান্ডটা কিন্তু তোমার স্টককে প্রভাবিত করছে। যদি তোমার স্টকে শ্যামাই না থাকে, অন্য কিছু থাকে, তাহলে তো তোমার হলো না। লিড টাইম, অর্থাৎ কতদিন লাগবে। দ্য টাইম বিটুইন দ্য প্লেসমেন্ট অফ অর্ডার টু দ্য ডেলিভারি, order and delivery is called lead time. It can be also deterministic, probabilistic. এই লিড টাইমটা কিন্তু অবশ্যই প্রভাবিত করে। যদি তোমার এরকমটা হয়, একটা জিনিস মার্কেটে অ্যাভেলেবল আছে, তাহলে তো সেটা তোমার ঘরে এনে স্টোর করে রাখার কোনো প্রয়োজন হয় না। শুধু শুধু সেই জায়গাটা বন্ধ করে সেটার কস্ট বাড়ানো তো কোনো মানে নাই। সো দিস ইজ ইম্পর্টেন্ট, যে আমরা যদি সুতা যদি একদিনে পেয়ে যাই। কথা বলছে কে প্লিজ? নুডল। আমরা যদি এরকমটা হয় আমাদের, যে মার্কেটে সুতা আছে, গেলেই পাবো, তাহলে তো আমার স্টকের দরকার নাই। বাট যে লিড টাইম যদি এরকম হয় যে জাহাজ ঘুরি সুতা আসতেছে, 1 সপ্তাহ বেশি লাগতেছে, তো সেই ক্ষেত্রে কিন্তু আমাদের আহ, এটা কিন্তু আমাদের স্টকে প্রভাবিত করবে, যে এটা শেষ হলে কিন্তু আমরা পাচ্ছি না, আর যেটা অ্যাভেলেবল সেটা তো বাজারেই পাচ্ছি। তো এটাও দুই ভাগে ভাগ করা যায়, ডিটারমিনিস্টিক, যে হ্যাঁ মোটামুটি সুতা আসতে 1 সপ্তাহ লাগতে পারে, আবার প্রবাবিলিস্টিক 1 সপ্তাহের বেশি 10 দিনও লাগতে পারে, আবার কমও কিন্তু লাগতে পারে। সো দিস আর দ্য ফ্যাক্টরস, ডিমান্ড এন্ড লিড টাইম, যেটা কিনা আমাদের এটাকে প্রভাবিত করে। স্টক রিপ্লেনিশমেন্ট, যেটা ইট ইনভলভস দ্য প্রসেস রিপ্লেনিশমেন্ট টু ইনভেন্টরি আইটেমস, যে একই অর্ডার বারবার আসতেছে, একই জিনিস বারবার দিয়ে রিফিল করতেছো তুমি তোমার ইনভেন্টরিটা একই ধরনের। তো সেই ক্ষেত্রে তুমি যদি একই ধরনের প্রোডাক্ট তৈরির জন্য যে সমস্ত ম্যাটেরিয়ালস গুলো লাগে সেগুলো আগে থেকে স্টক করে রাখো মোটামুটি ভাবে, তাহলে কিন্তু সেটা তোমার জন্য হেল্পফুল হচ্ছে। ঠিক আছে? ওকে, এরপরেও আরো কিছু রয়েছে, যেমন আমরা যদি এখানে দেখি তাহলে সেটা দেখা যাচ্ছে যে এই স্টক রিপ্লেসমেন্টটা হতে পারে ইনস্ট্যান্টিনিয়াস, তাৎক্ষণিক ভাবে বা ইউনিফর্ম ভাবে হতে পারে। এছাড়াও নাম্বার অফ আইটেমস, কি কি আইটেমস কে তৈরি করব, কতগুলো আইটেম তৈরি করব, সেটার উপরও কিন্তু ডিপেন্ড করে আমার স্টকটা কতটুকু লাগবে। যে আমি প্রতিদিন 600টা টুথপেস্ট তৈরি করি, তাহলে এই 600টা টুথপেস্টের জন্য কোন র মেটেরিয়াল কতটুকু করে লাগবে। নাম্বার অফ আইটেমস ইজ ইম্পর্টেন্ট। ওকে, সো আমরা এখানে কি কি দেখলাম, যে ফ্যাক্টরস, যেটা ডিমান্ড, লিড টাইম, স্টক রিপ্লেনিশমেন্ট এন্ড নাম্বার অফ আইটেমস। এবার কিছু সংজ্ঞাতে চলে আসি। কস্ট অ্যাসোসিয়েটেড উইথ ইনভেন্টরি, কিছু কস্টের কথা পড়া দরকার। ফার্স্ট অফ অল ক্যাপিটাল কস্ট, বলা হচ্ছে দ্য অ্যামাউন্ট ইনভেস্টেড ইন এ আইটেম হুইচ নট অ্যাভেলেবল ফর দ্য পারচেজ ইজ নোন এস ক্যাপিটাল কস্ট। মনে করো তোমার একটা, অবশ্যই তো আমাদের একটা প্রাইমারি ইনভেস্টমেন্ট আছে, তাই না? তো সুতা কিনতে গেলে তো আমাদের প্রথমে সুতা র মেটেরিয়াল, মনে করো একজন জিলাপি বিক্রেতা, তাহলে জিলাপি বানাইতে গেলে তার কি করতে হবে? আটা, ময়দা, তেল, এগুলো কিনতে হবে, তাহলে এগুলো কিনতে তার একটা কষ্ট রয়েছে। প্রোডাকশন কস্ট বা পারচেস কস্ট, বলা হচ্ছে দ্য ভ্যালু অফ আইটেম টু প্রডিউস এন্ড পারচেস ইজ নন এজ প্রোডাকশন কস্ট। তাহলে সেই বিক্রেতা আটা, ময়দা, তেল কিনে এনে সেগুলো দিয়ে আবার সে তৈরি করতেছে জিলাপি, তো এই তো জিলাপি তৈরি করতে তার কিন্তু কষ্ট হচ্ছে। Ordering cost, the amount of money expended to get an item into the inventory is known as ordering cost. It is also known as the procurement cost. তো সেটার একটা অর্ডারিং কস্ট আছে। মনে করো ওই জিলাপি বিক্রেতার কাছে যেমন গতকাল সবে বরাত গেল বা কবে মনে নেই ঠিক, তো মনে করো জিলিপি বিক্রেতাকে অর্ডার দেওয়া হয়েছে যে এত টাকা করে কেজি। ঠিক আছে? তো সেটার একটা কস্ট রয়েছে, সেটাকে আমরা অর্ডারিং কস্ট বলছি, যেমন আমরা আমাদের অর্ডারিং কস্ট পেয়ে থাকি।
তো ওয়ার্ডারিং কস্ট আবার অনেকগুলো টাইপস হতে পারে, যেমন পার্সিং, ইন্সপেকশন, অ্যাকাউন্টিং, ট্রান্সপোর্টেশন কস্ট, সবগুলো ইনক্লুড করে কিন্তু বলা হচ্ছে। আবার ইনভেন্টরি ক্যারিং কস্ট, যেটাকে আমরা হোল্ডিং কস্ট বলছি, ইনভেন্টরি ক্যারিং কস্ট কিন্তু ইম্পর্টেন্ট, কারণ একটা জিনিস তো এক জায়গা থেকে অন্য জায়গায় শুধু শুধু যাবে না। বলা হচ্ছে দিস আর দ্য কস্ট অ্যাসোসিয়েটেড উইথ দ্য হোল্ডিং এ গিভেন লেভেল অফ ইনভেন্টরি অন হ্যান্ড, অ্যান্ড দিস ইজ কস্ট ইজ ভেরি direct proportion to the amount of holding period and during stock in the storage. So storage cost যেমন rent, heating, lighting, একটা জিনিস তুমি রাখলেই তো হবে না, সেটার ভাড়া আছে, সেটার টেম্পারেচার কন্ট্রোল করতে হয়, সেটার বিদ্যুৎ খরচ আছে যদি হিউমিডিটি কন্ট্রোল করো, তারপর হ্যান্ডেলিং কস্ট কি, এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যাওয়া, গাড়িতে উঠানো, লেবার, গাড়ি থেকে নামানো, এই যে কস্ট, যেটাকে আমরা ইনভেন্টরি কস্ট বলছি। এছাড়াও ডেপ্রিসিয়েশন, ট্যাক্সেস, ইন্স্যুরেন্স। ডেপ্রিসিয়েশন কি, মনে করো তোমার একটা মেশিন রয়েছে, নতুন অবস্থায় যে প্রোডাকশন দিতে পারবে, আস্তে আস্তে কিন্তু সেটা পুরাতন হবে, সেই প্রোডাকশন দিতে পারবে না, মেশিনটা কিন্তু ক্ষয়ে যাচ্ছে, আস্তে আস্তে নষ্ট হচ্ছে, এটা কিন্তু ডেপ্রিসিয়েশন কস্ট। কস্ট অফ রেকর্ড কিপিং, প্রোডাক্ট ডিটোরিয়েশন এর অ্যাবসোলেন্স, স্পয়েলস, ব্রেকেজ, ফিলার্স, লস অফ নানা প্রকার ন্যাচারাল হিসাব নিকাশ হতে পারে, সেটার কারণে ডিস্ট্রয়েড, সেটার কারণে ক্ষতিগ্রস্ত হতে পারে, সেটাকে আমরা বলতেছি ইনভেন্টরি ক্যারিং কস্ট বা হোল্ডিং কস্ট নামে পরিচিত। এরপরে যদি আমরা বলি যে শর্টেজ কস্ট, শর্টেজ কস্টটা কি, যেমন বলা হচ্ছে যে when there is a demand for the product and the item is needed into the stock, when we are incurring shortage cost, মনে করো আমাদের নাই, তো সেই ক্ষেত্রে কিন্তু তার শর্টেজ কস্টটা চলে আসতেছে, যে ব্যাক অর্ডার কস্ট আবার নিয়ে আসতে হবে, লস অফ ফিউচার সেল, তুমি যদি সময় মতো নিতে না পারো, লস অফ কাস্টমার গুডউইল, এটা কিন্তু সবচেয়ে ইম্পর্টেন্ট। ওই যে বললাম তোমাদের প্রথম কথাটা দিয়ে যে ওই দোকানে গেছিলাম, ওই দোকানে তো কিছু থাকে না, এগুলো নাই, এই যে লস অফ কাস্টমার গুডউইল, দিস ইজ মাচ মোর ইম্পর্টেন্ট। তো এই বড় বড় ক্ষেত্রেও তুমি যদি টাইমলি ইয়ে করতে না পারো, দিতে না পারো প্রোডাক্ট, ইউ লস ইউর গুডউইল। Extra cost associated with urgent small and quantity ordering cost, loss of profit contribution by lost on revenue, তো সেগুলো শর্টেজ কস্ট, অর্থাৎ আমার র মেটেরিয়াল না থাকলে যে কস্ট গুলি হয়। সো এখানে যেটা আমরা দেখলাম, কয়েক প্রকার কস্ট দেখলাম, ক্যাপিটাল কস্ট, প্রাইমারি ইনভেস্টমেন্ট, ওয়ার্ডারিং কস্ট, প্রোডাকশন কস্ট, হোল্ডিং কস্ট এবং শর্টেজ কস্ট। দিস আর মাচ মোর স্পেসিফিক। শর্টেজ এর কারণে যেটা হোল্ড করতে, যেটা প্রোডাকশন করতে, যেটা অর্ডার করে, যেটাতে ক্যাপিটাল, যেটাতে, ওকে, মেবি ক্লিয়ার। এবার একটু আসি আমরা যে ইনভেন্টরি কন্ট্রোল টেকনিক। আসলে এই যে এত সব কথা বললাম, ওকে, বুঝলাম, এখন আমরা ঠিক আছে ইনভেন্টরি রাখবো, তাহলে ইনভেন্টরিটা কিভাবে, এইটার কন্ট্রোলটা কিভাবে হবে, টেকনিকটা কি, মানে কোনটাকে কিরকম প্রায়োরিটি দিব, কোনটা রাখবো কোনটা রাখবো না, হাউ। যেমন জাস্ট ইন টাইম ইনভেন্টরি কন্ট্রোল সিস্টেম বলা হচ্ছে যে JIT involves holding a little stock or possible and negating the cost and risks involved with the keeping large amount of stock on hand. মনে করো যে বিষয়টার কথা, জাস্ট ইন টাইম, এই একটু পরে প্রোডাকশনে যাবে, অল্প একটু সময় এনে রাখছো বা এটা অ্যাভেলেবল আছে, সেই ক্ষেত্রে বেশি সময় ধরে এটাকে স্টক করার প্রয়োজন নাই, এই ধরনের প্রোডাক্টের ক্ষেত্রে আমরা জাস্ট ইন টাইম ইনভেন্টরি কন্ট্রোল ইউজ করতে পারি। আবার এবিসি ইনভেন্টরি অ্যানালাইসিস রয়েছে। এবিসি ইনভেন্টরি অ্যানালাইসিসটা ঠিক এরকম, ধরে নাও তোমার কাছে তিনটা প্রোডাক্ট আছে, এ, বি এবং হচ্ছে সি। তো প্রথম প্রোডাক্টটার পরিমাণ কম, আইটেম কম, মনে করে 10টা, কিন্তু দাম প্রচন্ড, 70 টাকা। আবার বি প্রোডাক্টের দামও কম, ইও কম। আবার সি প্রোডাক্টের আইটেম বেশি, দাম কম। তাহলে এবিসি অ্যানালাইসিস যদি করো তুমি 3 ক্যাটাগরি ফেলে, তাহলে তোমার এ ক্যাটাগরি যেগুলো প্রায় ম্যাক্সিমাম, মানে অল্প পরিমাণে, কিন্তু তোমার যে টোটাল ইনভেন্টরি কস্ট, সেই কস্টের ম্যাক্সিমাম কিন্তু এতে চলে যাচ্ছে, তারপর বিতে, তারপর সিতে। সিতে কি এভারেজ প্রোডাক্ট, যার পরিমাণ বেশি দাম কম, মানে অ্যাভেলেবল, তাহলে তোমাকে কোথায় নজর দিতে হবে? অবশ্যই এতে নজর দিতে হবে যেখানে একটা জিনিসের দাম অনেক বেশি। মনে করো একটা শোরুমে কি রয়েছে সবচেয়ে দামি, মনে করো যে ডুয়াল ডোর, 2 দরজার ফ্রিজ রয়েছে, তারপরে ইলেকট্রিক কেটলি রয়েছে, আর কিছু ইয়ে রয়েছে কি, যে ওই মনে করো
ইলেকট্রিক কেটলি বলে ফেলছি না, চার্জার ব্যাট রয়েছে। তো এখন তাহলে কি যে চার্জার যে ব্যাট, মশা মারা মসকিটো ব্যাট, সেটা কিন্তু দাম কম, এগুলো অনেকগুলো এনে রাখা যায় বা সেগুলো, বাট যখন ডুয়াল ডোর ইলেকট্রিক ফ্রিজের কথা তুমি বলবা, সেই ক্ষেত্রে কিন্তু দামটা তোমার ওখানে চলে যাবে। সো ওখানে কিন্তু আইটেমটা কম। তো তোমার যদি লুক আফটার বলো, কন্ট্রোল বলো, যেটাই বলো না কেন, সেটার ক্ষেত্রে যেতে হবে। তারপরে আছে যে ড্রপ শিপিং। ড্রপ শিপিংটা কি? মনে করো যে তুমি তোমার মালামাল ফিনিশ গুডস মনে করো যে রাখবা না। আমাদের ফিনিশ গুডস কিন্তু রেডি করে স্টোরে রাখতে হয়, যে যিনি ক্রেতা যে আমাদের কাছ থেকে নিবে তার হয়তো ২-১ দিন দেরি হতে পারে। তো এটার ক্ষেত্রে কি, যখন তুমি ড্রপ শিপিং সরাসরি উৎপাদন করে রিটেইলারের কাছে পাঠিয়ে দিবা, সেটাকে আমরা ড্রপ শিপিং বলছি। তো সেই ক্ষেত্রে ইনভেন্টরিটা সেভাবে আসে না বা ইনভেন্টরি দরকার হয় না। বাল্ক শিপমেন্ট, যখন বাল্ক শিপমেন্ট যাব তখন তো আসলে আমাদের একটু কস্ট পড়ে যাবে, কারণ সবগুলো একসাথে স্টোর করে দেন কিন্তু আমাদের শিপমেন্ট করতে হবে, বাট এটা কিন্তু চিপার, ওই দুই একটা করে নিয়ে যাওয়ার থেকে আমাদের কিন্তু এটা চেপার। সো এই বাল্ক শিপমেন্টের ক্ষেত্রে আমরা কিন্তু স্টোর করতে পারি। তারপরে যদি আমরা দেখি আরো কিছু শিপমেন্ট রয়েছে, ব্যাক ওয়ার্ডারিং, একই জিনিস বারবার যদি আসে, কনসাইনমেন্ট, ক্রস চেক, ক্রস ডকিং, ঠিক আছে, সাইকেল কাউন্টিং, একই জিনিস। তারপরে রয়েছে এফএসএন অ্যানালাইসিস, যে স্লো অ্যান্ড নন মুভিং গুডস যেগুলো রয়েছে, স্লো, ফাস্ট, স্লো অ্যান্ড নন মুভিং গুডস, হাই, মিডিয়াম অ্যান্ড লো কস্ট গুড, ভাইটাল, এসেনশিয়াল অ্যান্ড ডিজায়ারেবল গুডস। অর্থাৎ আমাদের যে গুডস রয়েছে সেই গুডস এর ক্যাটাগরির উপর ভিত্তি করে আমরা কিন্তু সেটার কন্ট্রোল করব। যেমন সর্বশেষটা যদি আলোচনা করি, যে ভিজুয়াল, এসেনশিয়াল অ্যান্ড ডিজায়ারেবল গুডস যেগুলো, সেগুলো কি ভাইটাল, যেটা খুব ইম্পর্টেন্ট প্রসেসিং এর জন্য, ম্যানুফ্যাকচারিং এর জন্য, সো সেটা কিন্তু আমাদের দরকার হবেই। ইনভেন্টরি ম্যানেজমেন্ট টার্ম ছিল অনেকগুলা, বান্ডল, কস্ট অফ গুডস সোল্ড, ডেড স্টক, অর্থাৎ বান্ডল বলতে একটা গ্রুপ অফ প্রোডাক্ট বোঝাচ্ছে, কস্ট অফ গুডস সোল্ড যেটাতে বিক্রি করা হয়, ডেড স্টক যেটা বোঝাচ্ছে যে কিছু জিনিস যেটা নষ্ট হয়ে গেছে, অনেক দিন থেকে আছে, এটার কোনো কোনো ভ্যালু নাই, সেটাকে আমরা ডেড স্টক বলছি। ইকোনমিক অর্ডার কোয়ান্টিটি খুবই ইম্পর্টেন্ট। ইকোনমিক অর্ডার কোয়ান্টিটি বলতে বোঝাচ্ছে যে আমরা কতটুকু আসলে অর্ডার করব, কতটুকু ইনভেন্টরি হোল্ড করব, সেটাকে ইকোনমিক অর্ডার কোয়ান্টিটি বলছে। হোল্ডিং কস্ট, ধরে রাখতে যে কস্ট, শুধুমাত্র ধরে রাখা নয়, ক্যারিং সহ কিন্তু এর ভিতরে পড়ে। ল্যান্ডেড কস্ট যদি তুমি আলাদাভাবে বলো, তাহলে ল্যান্ডিং করতে বা আনা নেওয়া করতে যতটুকু লিড টাইম, যতটুকু সময় লাগবে তৈরি করতে। রিঅর্ডার পয়েন্ট, একই জিনিস বারবার। সেফটি স্টক মানে হচ্ছে যে যতটুকু দরকার, অর্থাৎ এক্সট্রা একটু রাখা, বেশি রাখা, 10 কেজির জায়গায় 12 কেজি, 15 কেজি রাখা, সেটাকে আমরা সেফটি স্টক বলি। তো এখন যেটা ইম্পর্টেন্ট সেটি হচ্ছে যে ফান্ডামেন্টাল ইনভেন্টরি ম্যানেজমেন্ট ফর্মুলা, এই 4টা ফর্মুলা আমাদের জন্য একটু ইম্পর্টেন্ট। দ্য ইকোনমিক অর্ডার কোয়ান্টিটি, দ্য ডেজ ইনভেন্টরি আউটস্ট্যান্ডিং ফর্মুলা অ্যান্ড সেফটি স্টক ফর্মুলা, এবং সর্বশেষ রিঅর্ডার পয়েন্ট ফর্মুলা। তো প্রথমটা আমরা একটু আলোচনা করব, দ্য ইকোনমিক অর্ডার কোয়ান্টিটি ফর্মুলা। মানে হচ্ছে কি, ইকোনমিক অর্ডার কোয়ান্টিটি মানে হচ্ছে যে এমন ভাবে অর্ডার করা হবে সেটার বেশি লাগবে না, মানে শর্টেজও হবে না আবার খুব বেশিও হবে না, এই ধরনের। ইটস ইম্পর্টেন্ট টু বাই দ্য রাইট অ্যামাউন্ট অফ ইনভেন্টরি স্টক। মনে করো কত কেজি, 50 কেজি ফেব্রিক তৈরি করতে হবে, তো 50 কেজি ফেব্রিকের জন্য কতটুকু সুতা লাগবে, 55-60 কেজি, বা তো এমন ভাবে অর্ডার করতে হবে যেন ওই 1-2 কেজি বেঁচে গেছে, ঠিক এরকম। তাহলে সেটা কি, সেটাকে আমরা ইকোনমিক অর্ডার কোয়ান্টিটি বলছি। কিন্তু শর্টেজ হলে তো আবার ঝামেলা, বেশি হলে আবার সেটা নষ্ট হবে। সো এমন ভাবে অর্ডারটা করতে হবে যেন কোনো নষ্ট না হয়। সো ইট ইজ ইম্পর্টেন্ট টু বাই রাইট অ্যামাউন্ট অফ ইনভেন্টরি স্টক এন্ড নাইদার টু লিটল অর নট টু মাচ। সো ইউজ দ্য ইকিউ, যেটা আমাদের যে ইকোনমিক অর্ডার কোয়ান্টিটি ফর্মুলা, ডিটারমাইন দ্য অপটিমাল অর্ডার কোয়ান্টিটি ওয়ান দ্যাট মিনিমাইজ দ্য কস্ট অর্ডারিং রিসিভিং দ্য হোল্ডিং ইনভেন্টরি। তো আমাদের যে ইকুয়েশন, ইকোনমিক অর্ডার কোয়ান্টিটি ইকুয়েশন ইজ ইকুয়াল টু রুট অফ পাওয়ার 2dk/h, যেখানে ডি হচ্ছে সেট আপ কস্ট পার অর্ডার, একটা জিনিস তৈরি করতে কি পরিমাণ কস্ট হয়, কে হচ্ছে ডিমান্ড বা রেট, বাৎসরিক ডিমান্ড কিরকম, এবং এইচ হচ্ছে হোল্ডিং কস্ট পার ইয়ার পার ইউনিট। এই সূত্র থেকে আমরা মোটামুটি ইকোনমিক অর্ডার কোয়ান্টিটিটা বের করতে পারি। তো সেটার আমরা এক্সাম্পল দেখব। তার সাথে আরো কিছু রয়েছে, যে অপটিমাম নাম্বার অর্ডার পার অ্যানাম বা পার ইয়ার, তাহলে সেটা হচ্ছে যে অ্যানুয়াল ডিমান্ড বাই ইকিউ, অর্থাৎ ই ও কিউ, যেটা ইকোনমিক অর্ডার কোয়ান্টিটি, সেটা দিয়ে ভাগ দিলে আমাদের
অপটিমাম নাম্বার অর্ডার পার অ্যানাম চলে আসবে। এরপরে অপটিমাম পিরিয়ড অফ সাপ্লাই পার অর্ডার বা অপটিমাম সাইকেল টাইম টি সমান 1/n, যেটাকে প্রকাশ করছি আমরা, মানে হচ্ছে অপটিমাম অর্ডার নাম্বার, সেটাকে 1t দ্বারা প্রকাশ করছি 1/n রিলেশনশিপে। এছাড়াও মিনিমাল অ্যানুয়াল ইনভেন্টরি কস্ট সিএম সমান √2dk সূত্র দিয়ে প্রকাশ করা হচ্ছে। তো এখানে এই সূত্রের একটা অঙ্ক দেওয়া আছে, তোমরা দেখো। যেমন বলছে a toy manufacturer has to supply his customer 3800 ইউনিট টয়। কতগুলো? প্রায় 3800। ওকে, শর্টেজ আর নট permitted, মানে এই ধরনের কোনো শর্টেজ মর্টেজ হওয়া যাবে না। ইনভেন্টরি ক্যারিং কস্ট অ্যামাউন্টস টাকা 1.4 পার ইউনিট পার এনাম বাৎসরিক, এন্ড দ্য অর্ডারিং কস্ট ইজ 80 টাকা। আচ্ছা, তাহলে ঘটনাটা কি হলো? কাস্টমারকে 3800 টয় দিতে হবে, যেটার কস্ট, ক্যারিং কস্ট, ইনভেন্টরি কস্ট হচ্ছে 1.4 ইউনিট পার বাৎসরিক, এবং যেটা অর্ডারিং কস্ট সেটা হচ্ছে 80 টাকা করে সে তোমাকে দিবে। এখন ডিটারমাইন দ্য ইকোনমিক অর্ডার কোয়ান্টিটি, অপটিমাম নাম্বার অফ অর্ডার, ইনভেন্টরি কস্ট এন্ড অপটিমাম পিরিয়ড সাপ্লাই, এটাগুলো আমাদের বের করতে হবে এই যে যে সূত্রগুলো দেখলাম সেই সূত্রগুলো থেকে। খুবই সিম্পলি, তাহলে আমাদের এখানে দেওয়া আছে অ্যানুয়াল ডিমান্ড কে 3800 ইউনিট, ইনভেন্টরি ক্যারিং কস্ট এস 1.4 ইউনিট পার এনাম, অর্ডারিং কস্ট 80 টাকা পার অর্ডার। তাহলে ইকোনমিক অর্ডার কোয়ান্টিটি সূত্র অনুসারে ইওকিউ সমান সমান √2dk বাই এইচ সমান সমান √2 ইন্টু 80 গুণ 38 সমান 1.4। তাহলে 500 659 বা 60টা মোটামুটি একটা ধারণা পাওয়া গেল। তাহলে এই পরিমাণ, ঠিক আছে, এই পরিমাণ ইউনিটস তোমাকে আমদানি করতে হবে, তাহলে তুমি তার এটা ডিমান্ড ফুলফিল করতে পারবে। অপটিমাম নাম্বার অফ অর্ডারস পার এনাম, তাহলে এটা আমরা তো জানি সূত্র, অ্যানুয়াল ডিমান্ড বাই ইওকিউ। তাহলে অ্যানুয়াল ডিমান্ড কত? 3800, ইওকিউ কত? 559, সমান মোটামুটি 6টা অপটিমাম নাম্বার অর্ডার পার এনাম। মিনিমাম অ্যানুয়াল ইনভেন্টরি কস্ট, যেটা আমরা 2dk সমান কি √2 ইন্টু 80 গুণ 3800 ইন্টু 1.4, তাহলে 922.60। অপটিমাম পিরিয়ড অফ সাপ্লাই পার ইউনিট অর্ডার 1/n সমান 1.67 ইয়ার্স। তো মোটামুটি একটা অ্যাজাম্পশন করে নেওয়া যায় এই সূত্রের সাহায্যে, এই জন্য এটাকে আমরা ইকোনমিক অর্ডার কোয়ান্টিটি বলছি। এছাড়াও আমাদের আরো কিছু রয়েছে, যেটা হচ্ছে যে ডেজ ইনভেন্টরি আউটস্ট্যান্ডিং ফর্মুলা, ডিআইও যাকে বলছি আমরা। এটা সূত্রটা কি? যে কস্ট অফ এভারেজ ইনভেন্টরি বাই কস্ট অফ গুডস সোল্ড ইনটু পিরিয়ড, কতদিনে কতটুকু বিক্রি হলো সেটা বলা হচ্ছে। যে ডেজ ইনভেন্টরি আউটস্ট্যান্ডিং ফর্মুলা গেটস আপ ইন স্টেপ ফার্দার ইনভেন্টরি টার্নওভার রেশিও, পুটিং দ্য ফিগার ইনটু দ্য ডেইলি কন্টেন্টস and providing the more accurate picture of company inventory management overall efficiency. So generally law DIO is preferred but makes sense. So সূত্র কি? DIO average inventory by CGOS days বা cost of goods, যেটা একসাথে বলতে পারি আমরা। তাহলে এখান থেকে ডেস, প্রতিদিনের যে হিসাবটা সেটা কিন্তু বের করতে পারি আমরা, যে প্রতিদিন আমাদের কতটুকু ইনভেন্টরি দরকার হচ্ছে, তাহলে আমরা কতটুকু স্টক করব। স্টক সেফটি স্টক ফর্মুলা, আমাদের তো সেফটি কিছু স্টক করতে হবে। তো এখন আমরা আসলে বুঝতে পারছি না যে কতটুকু সেফটি, মানে স্টক সেফটি করব আমরা। তো সেটার জন্য একটা সূত্র রয়েছে, যে ম্যাক্সিমাম ডেলিভারি ইউসেজ গুণন ম্যাক্সিমাম লিড টাইম ইন এ ডেজ। মোটামুটি আমরা প্রত্যেক দিনের কতটুকু ব্যবহার করি এবং কত লিড টাইম ধরে, বিয়োগ এভারেজ এবং এভারেজ ডেইলি ইউসেজ এবং এভারেজ। তাহলে কি হলো? প্রথম ম্যাক্সিমাম থেকে এভারেজটা বিয়োগ দিলে কি থাকে? যেটা ব্যবহৃত হয় না, ইউজ হয় না, তাই না? ম্যাক্সিমাম মনে করো 10 কেজি লাগে একদিনে, এভারেজ মনে করো 7 কেজি লাগে, তাহলে সেখান থেকে যদি 3 কেজি আমাদের সেফটি থাকতেছে, ঠিক আছে, সেটাকে আমরা সেফটি স্টক বলি। তাহলে কোন একটা প্রোডাক্ট ম্যানুফ্যাকচার করতে গেলে সেটার ম্যাক্সিমাম থেকে এভারেজটা বিয়োগ করলে আমাদের সেফটি স্টকটা বের হবে, এবং এই পরিমাণ আমরা স্টক করতে পারি, এর বেশি কিন্তু আমাদের প্রয়োজন নেই। ওকে, সেফটি স্টক ফর্মুলা। এরপরে রিওয়ার্ডার পয়েন্ট ফর্মুলা, মনে করো যে একই জিনিস বারবার আসতেছে বা একই অর্ডার, সেজন্য যেমন 30 কাউন্টের সুতা বারবার লাগে, প্রত্যেক দিন লাগে। তো সেই ক্ষেত্রে রিওয়ার্ডার পয়েন্টের ক্ষেত্রে আমাদের কিছু ক্যালকুলেশন করতে হয়, যেমন এভারেজ ডেইলি ইউজেস গুণন এভারেজ লিড টাইম ইন এ ডেজ, কতটুকু লাগছে সাথে সেফটি স্টক, তাহলে সেটা আমাদের রিওয়ার্ডারটা হয়ে গেল।
তাহলে কি the use of reorder point calculation to determine when the reorder stock small business এর ক্ষেত্রে বা একই জিনিস বারবারের ক্ষেত্রে সাধারণত যারা মুদির দোকান তারা কিন্তু এই reorder point ফর্মুলা ফলো করতে পারে যে কয়টা দিনে বিক্রি হয় এবং এভারেজ লিড টাইম ইন এ ডে কতক্ষণ, তাহলে কতটুকু লাগবে, প্লাস সেফটি স্টক যেহেতু কয়েকটা লাগে, তো এই রিঅর্ডার পয়েন্ট কিন্তু ক্যালকুলেট করতে পারে যে হ্যাঁ ভাই তাহলে আমাকে পরের দিন থেকে এই 10টা করে দেন। ঠিক আছে? সো দিস আর দ্য ইনভেন্টরি কন্ট্রোল। অনেক দ্রুত পড়ানো হলো সময় করার সম্পূর্ণর জন্য। সো আমরা প্রথম থেকে যদি আবার একটু দেখে নেই তাহলে যে বিষয়গুলো দাঁড়ায় আজকে আমরা পড়েছি সেটা হচ্ছে ইনভেন্টরি কন্ট্রোল বা ইনভেন্টরি ম্যানেজমেন্টের একটি চ্যাপ্টার। সেখানে ইনভেন্টরি বলতে আমরা যেটা বুঝতেছি যে সমস্ত ফিনিশ গুডস অথবা র মেটেরিয়াল এনে রাখা হয় ডিস্ট্রিবিউটের জন্য বা রিটেলারের কাছে পৌঁছে দেওয়ার জন্য, সেটাকেই। তো এটা নানা প্রকার হতে পারে, যেমন ফিনিশ গুড হতে পারে, র মেটেরিয়াল হতে পারে, তারপর ওয়ার্ক ইন প্রোগ্রেস ম্যাটেরিয়াল হতে পারে, এমআরও হতে পারে যেটা মেনটেন্যান্স রিপেয়ার এন্ড অপারেটিং, সেফটি